আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঘড়িতে এখন মূলত বাজছে সকাল 5:20। আমি এখন আছি বর্তমানে দাম্পার সৌদিয়া কাউন্টারে। আজকের প্ল্যানটা মূলত আমি কক্সবাজার যাব। যদিও আমি ছোটবেলা থেকে চট্টগ্রামে বড় হয়েছি, কিন্তু কক্সবাজার যাওয়ার সৌভাগ্য আমার এত বছরও হয়নি। কথাটা শুনে হাস্যকর মনে হলেও আসলে সত্যি। তো ফাইনালি আমি আর আমার ওয়াইফ মিলে কক্সবাজার যাওয়ার প্ল্যানটা করে ফেলি। তো কক্সবাজার যাওয়ার জন্য সকাল সকালই চলে আসি। আমরা মূলত যে সময় কাউন্টারে এসে পৌঁছাই ওই সময় আসলে ওনাদের কোনো এসি গাড়ি ছিল না। মূলত ওনাদের নন এসি গাড়িগুলো সকাল থেকে 20 মিনিট পর পর ছাড়ে। তো ওনারা আমাদেরকে জানায় যে ঢাকা থেকে একটা গাড়ি আসছে, যেটাতে চাইলে আমরা যেতে পারি। তো অলমোস্ট 1 ঘন্টা আমাদেরকে সেখানে অপেক্ষা করতে হয়। তো অবশ্যই 6:23-এর দিকে কাউন্টারে এসে গাড়িটা উপস্থিত হয় এবং দীর্ঘ অপেক্ষার পর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। 600 টাকার টিকিট প্রাইস অনুযায়ী যথেষ্ট পরিমাণে গাড়িটা ভালো ছিল এবং কন্ডিশনও নতুনের মতোই ছিল। সবকিছু মোটামুটি ঠিকই ছিল। সিট এবং কমফোর্টনেসের কথা যদি বলি, যথেষ্ট ভালো ছিল। চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে মূলত সৌদিয়া পরিবহনের নন এসি গাড়িগুলো বেশি চলে, যেগুলো নিয়মিত 20 মিনিট পর পরই ছেড়ে যায় কাউন্টার থেকে, যেগুলো টিকিট প্রাইস মূলত 360 টাকা করে। যেহেতু কিছুদিন ধরে চট্টগ্রামে অনেক গরম পড়ছিল, তো আমরা এসি গাড়িটাই বাছাই করি। সকালবেলা জার্নি করার মূল কারণটা যেহেতু এর আগে আমি কখনো কক্সবাজার যাইনি, তো এক্ষেত্রে রাস্তাঘাট বা আশেপাশে যে পরিবেশটা সেটা যেন ভালোভাবে উপভোগ করতে পারি। তো সেই কারণে আমি সকালের সময়টা বাছাই করে নিই। তো যেহেতু সকালবেলা ছিল, যানজট তুলনামূলক কম ছিল, তো বেশি সময় লাগেনি আমাদের নতুন ব্রিজ আসতে। নর্মালি কিন্তু এই জায়গাটাতে আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়, কারণ দিনের বেলা এই রাস্তাতে প্রচন্ড একটা যানজট থাকে। বিশেষ করে নতুন ব্রিজের যে মোড়টা আছে, যেটাকে চাকতাই মোড় বলা হয়, কর্ণফুলী নদীর এই ব্রিজটাকে মূলত নতুন ব্রিজ বলা হয়, কারণ যেহেতু পূর্বে থেকে একটা ব্রিজ রয়েছে, অর্থাৎ কালুরঘাট ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে করা হয়েছিল। ওইটার পরবর্তীতে যেহেতু এই ব্রিজটা নতুন করা হয়েছিল, তাই এটাকে নতুন ব্রিজ নামে সবাই সম্বোধন করে। নতুন ব্রিজ ক্রস করার সময় একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন, যেটা বর্তমানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো নতুন ব্রিজ ক্রস করে পরবর্তীতে আমরা টোল প্লাজায় চলে আসি, যেখানে গাড়ির জন্য টোল দেওয়া লাগে। তবে বাইকের জন্য কিন্তু এখানে টোল ফ্রি। টোল দেওয়া শেষ করে পুনরায় আবার গাড়িটা যাত্রা শুরু করে। ঘন্টাখানেক জার্নি করার পর একটা হোটেলে গিয়ে গাড়িটা ব্রেক দেয়, যেটার আশপাশের পরিবেশ অনেক সুন্দর ছিল। পরিবেশ সুন্দর বলতে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে হোটেলটার সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছিল সেটা, অর্থাৎ কক্সবাজার যাওয়ার যে রাস্তাটা, একদমই ক্লিন একটা রাস্তা ছিল। আর আশেপাশের প্রাকৃতিক পরিবেশের কথা যদি বলি, একদমই গ্রাম্য ভাইব। বিশেষ করে এরকম টাইপের রাস্তা আমি এর আগে কাপ্তাই যাওয়ার সময় দেখেছিলাম, যেটা আমি আমার আগের কাপ্তাইয়ের ভিডিওটাতে দেখিয়েছিলাম। যারা যারা আমার সেই ভিডিওটা দেখেনি, চাইলে গিয়ে দেখতে পারেন। তো এতক্ষণ জার্নি করার পর মোটামুটি একটু খিদে লেগে যায়। তো খাবার হিসেবে সেখানে এক ধরনের একটা রোল বিক্রি করে, যেটার প্রাইস প্রতি পিস 90 টাকা করে রেখেছিল আমাদের থেকে। আর ওনাদের কাছে কিন্তু খাবার গরম করে দেওয়ার জন্য ওভেনও অ্যাভেলেবেল আছে। আমরা মূলত দুইটা নিই। স্বাদ যথেষ্ট ভালো ছিল প্রাইস অনুযায়ী। আপনারা যারা যাবেন চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে পার্সোনালি সেখানে রোলটা ভালো লেগেছে। তো হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে পুনরায় আবার আমরা জার্নি শুরু করি। তো জার্নি শুরু করার পূর্বে সুপারভাইজার যিনি ছিল, উনি সকল যাত্রী মূলত বুঝে নেয়। এখানে একজন যাত্রী অনুপস্থিত থাকার কারণে গাড়িটা ছাড়তে আরো 5 মিনিট লেট করে। যেহেতু এই রাস্তায় এর আগে আমি কখনো জার্নি করিনি, প্রথমবার জার্নিতে আমার কাছে এই রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। যেহেতু সিঙ্গেল লেন রুট আর গাড়িগুলো যে পরিমাণ গতিতে এই রাস্তায় চলাচল করে, এক্ষেত্রে দুর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক। আল্লাহর রহমতে এখনো পর্যন্ত তেমন কোনো কিছুর সম্মুখীন আমাদেরকে হতে হয়নি। তো যাই হোক, ঘন্টাখানেক জার্নি করার পর আমরা অবশেষে কক্সবাজার টার্মিনালে এসে পৌঁছাই। সেখানে নেমে প্রথমে যে সমস্যাটার সম্মুখীন হয়, যে সেখানে কিছু দালাল থাকে যারা অটো নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনাকে বিভিন্ন হোটেল প্রোভাইড করার ট্রাই করবে, বা আপনাকে যেটার মাধ্যমে আপনার থেকে এক্সট্রা কিছু টাকা তারা যেন হাতিয়ে নিতে পারে। তো এই বিষয়টা থেকে একটু সাবধান থাকবেন। যারা আগে আসবেন তারা অবশ্যই হোটেল বুক করে আসা ট্রাই করবেন, যাতে করে আপনাদের এসে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। যেহেতু আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, তা আমরা আমাদের মতো করে একটা অটো নিয়ে সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। রওনা দেওয়ার পথে ডলফিন মোড় ক্রস করতে হয়। ডলফিন মোড়ে সেখানে গিয়ে আমি অবশ্যই ডলফিন দেখতে পাইনি, তবে হাঙর দেখতে পেয়েছি, মানে হাঙরের মূর্তি যেগুলোকে বলা হয় আর কি। তো এই জিনিসটা দেখে আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে, যে কারণ ডলফিন মোড়ে কেন হাঙরের মূর্তি থাকবে? আসলে যে বানিয়েছে তাকে কি ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, নাকি সে ডলফিন আর হাঙরের মধ্যে কোনো তফাৎ বোঝে না? তো অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছাই। তবে এখানে এসে যে সমস্যাটার সম্মুখীন হই, সেটা আমি যে রুমটা বুকিং রেখেছিলাম, ওনারা ওই রুমটা অন্য কাউকে দিয়ে দিয়েছিল। তবে পরবর্তীতে আমাকে অন্য একটা রুম দেয়, যেটাও সি ভিউতে ছিল। এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে, যে আমি আগে থেকে বুকিং করার পরেও সময় মতো এসে রুমটা পাইনি। তো লিফটে উঠতে উঠতে সমুদ্রের যে ভিউটা সেটা দেখা যায়, আর রুম থেকে সমুদ্রের ভিউটা ভালোভাবে দেখা যায়। এদিক দিয়ে আমার আর কোনো কমপ্লেন নেই। রুমের বিষয়ে যদি আমি এক্ষেত্রে আলাদা করে বলতে চাই, রুমে বাথটাব সহ ওয়াশরুম ছিল। আমাদের এসি রুমের ভাড়া ছিল মূলত 2000 টাকা। 10% ডিসকাউন্টে আমার থেকে 1800 টাকা রেখেছিল, শুধুমাত্র রুমের ভাড়া ছাড়া। এছাড়া আদার্স অন্য কোনো কিছু ইনক্লুডেড না।
আর চেক ইন এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত। তো হোটেল থেকে আমরা ড্রেস আপ চেঞ্জ করে হচ্ছে সরাসরি বিচে চলে যাই। যদিও ওই মুহূর্তে আকাশ মেঘলা ছিল, কিন্তু অনেকটা গরম পড়ছিল। আর এমনিতেও নর্মালি উপকূলীয় এলাকাগুলো গরমই থাকে। যেহেতু আমি চট্টগ্রামে থাকি, এটা আমার কাছে নতুন কিছু না। কক্সবাজারে গিয়ে আমার প্রথম যেটা মনে হলো যে সমুদ্রের যে ঢেউগুলো, এটা তুলনামূলক হচ্ছে পতেঙ্গা সি বিচের তুলনায় অনেকটাই বেশি। আসলে পতেঙ্গা সি বিচেও একসময় এরকম ঢেউ আসতো, কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন রাস্তাঘাট করা হয়েছে অথবা বাঁধ দিয়ে দেওয়া হয়েছে, তখন বীজটা আসলে অনেকটাই ওই বাঁধের নিচে বা রাস্তার নিচে চলে যায়, যার কারণে এখন আর বীজ নেই বলেই চলে। হয়তো ভাটার সময় হচ্ছে পতেঙ্গাতে একটু টুকটাক বীজ দেখা যায়। তো যাই হোক, অনেকটা সময় সেখানে কাটানোর পর হচ্ছে আমরা পুনরায় এবার হোটেলে চলে যাই। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে দেন হচ্ছে খাবারের জন্য হোটেলের নিচে একটা রেস্টুরেন্ট ছিল, ওইটাতে চলে যাই। তো এখানে গিয়ে মূলত ওনাদের বিভিন্ন ধরনের খাবার রয়েছে। তো সেখানের মধ্যে ওনাদের কিছু প্যাকেজ রয়েছে, বিশেষ করে ভর্তা আইটেম অথবা বিভিন্ন ফিশ বা কোরাল মাছ এ ধরনের কিছু প্যাকেজ ছিল। তো আমি মূলত হচ্ছে সেখানে লইট্টা মাছের একটা প্যাকেজ ছিল, ওইটা নেই। ওইটাতে হচ্ছে যে সাথে আপনি কোরাল ভর্তা অথবা আলুর ভর্তা নিতে পারবেন, সাথে এক ধরনের ডাল দেওয়া হয়। তো এটা হচ্ছে ওনাদের প্যাকেজটা। 250 টাকার প্যাকেজে আমি বলবো খাবার যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং কোয়ালিটি ফুল ছিল। পার্সোনালি যদি আমি খাবারের টেস্টের কথা বলি, যথেষ্ট পরিমাণে ভালো ছিল, এক প্রকার অসাধারণ যেটাকে বলে আর কি। বিশেষ করে লইটা মাছের যে ভুনাটা ছিল ওইটা বেশি মজা ছিল। আপনারা চাইলে ওনাদের থেকে ফ্রাই করেও নিতে পারবেন। আর ডাল এবং রাইস দুইটাই আনলিমিটেড ছিল। খাবারটি এতটাই আমাদের কাছে ভালো লেগেছিল যে পরবর্তীতে যখন আমরা আবার লাঞ্চ করি, সেম খাবারটাই আমরা আবার পারচেস করি। তো পরবর্তীতে হচ্ছে আমরা দুপুর থেকে বিকাল পর্যন্ত হচ্ছে হোটেলে অবস্থান করি, সেখানে রেস্ট করে হচ্ছে পরবর্তীতে বিকালের দিকে আমরা লাবণী বিচের উদ্দেশ্যে রওনা হই। কারণ সন্ধ্যায় হচ্ছে সানসেট দেখার জন্য লাবণী বিচটা হচ্ছে সব থেকে পারফেক্ট একটা প্লেস, বিশেষ করে ছবি তোলার জন্য অসাধারণ একটা জায়গা ওইটা। তো যেহেতু আমাদের হোটেলটা হচ্ছে সুগন্ধা বিচে ছিল, তো এখান থেকে হচ্ছে আমরা একটা অটো নিয়ে নিই, যেটার ভাড়া হচ্ছে আমাদের থেকে 40 টাকা রাখা হয়েছিল। অটোর ক্ষেত্রে একটা বিষয় আমি শেয়ার করি যে আপনারা অবশ্যই অটোতে ওঠার সময় অবশ্যই দরদাম করে নেবেন, কারণ ওনাদের যেখানে ভাড়াটা হচ্ছে 40 টাকা, ওনারা সেখানে 80 টাকা চেয়ে থাকে। তো আপনারা হচ্ছে দরদাম করে যত কমানো সম্ভব তত অনুযায়ী হচ্ছে যে অটোতে ওঠা ট্রাই করবেন। প্রয়োজনে 2-1টা অটো চেঞ্জ করে আপনি ভাড়াটা যাচাই করে নিতে পারেন। তো সেখানে গিয়ে মূলত আমরা প্রথমে যেটা দেখতে পাই একদম শান্ত একটা বিচ। মোটামুটি ভাটার কারণে হচ্ছে সমুদ্রের যে ঢেউটা এটা অনেক দূরে চলে গিয়েছে, হয়তো ভিডিওতে আপনারা পুরোপুরি দেখতেই পাচ্ছেন। বিচটাতে গিয়ে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তো আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই বিকেল টাইমে এখানে আসা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পরবর্তীতে হচ্ছে একটা ফল দেখতে পাই সেখানে গিয়ে, যেটাকে আনারকলি বলে, 50 টাকা দিয়ে নেওয়া। এই ফলটা আসলে আমার কাছে পার্সোনালি দেখে যতটা না ভালো মনে হয়েছে তার থেকে জঘন্য খেতে। এক প্রকার টক জাতীয় একটা ফল, আর সম্পূর্ণ হচ্ছে বিচিতে ভরা। এই ফলটা আমার কাছে এক প্রকার ওয়েস্ট অফ মানি ছাড়া আর কিছুই মনে হয়নি। তো যাই হোক, তারপর আমরা হচ্ছে একটা সি ফুডের দোকানে চলে যাই, যেগুলো নর্মালি হচ্ছে সুগন্ধা বিচে থাকে, যেখানে হচ্ছে অক্টোপাস, কাঁকড়া অথবা বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে। তো আমরা মূলত কাঁকড়া এবং কোরাল মাছের কাবাব যেটাকে বলে ওইটা নেই। আমাদের ধারণা ছিল যে চট্টগ্রামে আমরা যেরকম ভাবে কাঁকড়াটা খাই, মানে অর্থাৎ ভুনা করে হচ্ছে ওনারা কাঁকড়াটা দেয়, ওইভাবে দিবে। কিন্তু ওইখানে গিয়ে সি ফুড সম্পর্কে যে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে সেটা আমার ধারণারও বাইরে ছিল। সেখানে হচ্ছে মূলত কাঁকড়াগুলোকে হচ্ছে বেসনে চুবিয়ে হচ্ছে ওনারা তেলে ভেজে দিয়েছে, আর কাঁকড়াগুলোর কন্ডিশন এতটাই বাজে ছিল, মূলত হচ্ছে ওনারা পচে যাওয়া কাঁকড়াগুলোকে হচ্ছে এভাবে ভেজে দিয়েছে, যেগুলো আমাদের সম্পূর্ণই ফেলে দিতে হয়। এক প্রকার অখাদ্য ছিল। তো আপনারা গেলে হচ্ছে এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করবেন। আমাদের থেকে হচ্ছে 120 টাকা করে প্রতি কাঁকড়া রাখা হয়েছিল, আর কোরাল মাছের যেটা সেটা হচ্ছে 100 টাকা করে রাখা হয়েছিল। কক্সবাজার ট্রিপে সব থেকে বাজে যদি আমি খাবারের কথা বলি, এগুলো হচ্ছে সব থেকে বাজে খাবার আমার কাছে লেগেছে। তো এগুলো হচ্ছে আপনারা অ্যাভয়েড করবেন। প্রয়োজনে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে সি ফুড খাবেন, তারপরে এইসব রাস্তা থেকে কখনোই সি ফুড খাবেন না। তো পরবর্তীতে কিছুটা সময় হচ্ছে আমরা বিচে কাটিয়ে আমরা আবার হোটেলে ব্যাক করি। এভাবে করে হচ্ছে আমাদের প্রথম দিনটা শেষ হয়। পরের দিন সকালে উঠে যে দৃশ্যটা প্রথমে দেখতে পাই সেটা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। একদম আমাদের রুম থেকে হচ্ছে সমুদ্রটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে, তখন যদিও জোয়ার চলছিল। তো আমরা হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য সেই হোটেলের নিচে যে রেস্টুরেন্টটা ছিল সেখানে চলে যাই। সেখানে কি হচ্ছে বেসিক যে নাস্তা করা সেটা করে নেই। পূর্বের মতো এই খাবারগুলোরও দাম এবং মান যথেষ্ট পরিমাণে ভালো ছিল। আর স্বাদের কথা নাই বললাম, যেহেতু স্বাদের বিষয়টা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, তো আপনারা গেলে ট্রাই করে দেখতে পারেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লেগেছে। তো যাই হোক, সেখান থেকে যেহেতু আমাদের চেক আউট টাইম হচ্ছে 11টায়, আমরা পুনরায় সবকিছু গুছিয়ে হচ্ছে 11টার দিকে সেখান থেকে বের হয়ে যাই। আর যেহেতু আমরা আজকে সন্ধ্যার দিকে হচ্ছে চিটাগং ব্যাক করব, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সারাদিন যেহেতু ঘোরাঘুরি করব কক্সবাজারে, তো এক্ষেত্রে হচ্ছে আমরা হোটেলটা আর বুকিং রাখি না। তো চেক আউট করে সরাসরি হচ্ছে আমরা কলাতলি বিচে চলে যাই। সেখানে গিয়ে হচ্ছে আমরা ছাদের নিচে কিছুটা সময় পার করি। আসলে আমার কাছে কক্সবাজার ট্রিপে
সব থেকে ভ্যালু ফর মানি মনে হয়েছে এই ছাতিগুলা, যেগুলোর একটা বেড যদি আপনি নেন ভাড়া পড়বে 1 ঘন্টায় আপনার 30 টাকা। যেহেতু আমরা দুইটা নেই, এক্ষেত্রে আমাদের থেকে 60 টাকা রাখা হয়, যেটাকে আমার পার্সোনাল অপিনিয়ন থেকে ভ্যালু ফর মানি বলা চলে। কারণ সমুদ্র পাশে এই ঠান্ডা বাতাসে শুয়ে থাকার মজাটাই আসলে আলাদা, যেটা আপনি সরাসরি না থাকলে আসলে বুঝতে পারবেন না। তো কিছুটা সময় কাটানোর পর আমরা পুনরায় একটা অটো নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা করি, কারণ ওই রুটে হচ্ছে একটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নামের একটা অ্যাকুরিয়াম আছে, যেখানে মূলত সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ আছে। ওই অ্যাকুরিয়ামটির টিকিট মূলত হচ্ছে 300 টাকা করে। আমরা যে হোটেলে ছিলাম ওইখানেও টিকিট বিক্রি করতো, কিন্তু ওইখানে হচ্ছে 250 টাকা করে। তো আমরা মূলত যেহেতু জানতাম না যে আসলে টিকিট প্রাইসটা অ্যাকচুয়াল কত, তো আমরা সরাসরি ওইখানে চলে যাই। কিন্তু গিয়ে আমরা আসলে দেখতে পাই যে ওখানে 300 টাকা করে টিকিট বিক্রি করছে। এছাড়া হচ্ছে ওনাদের অন্যান্য প্যাকেজ রয়েছে, তো ওই প্যাকেজগুলো আসলে আমার মনে হয় না ভ্যালু ফর মানি। যদিও ওনারা চেষ্টা করে যে অনেকভাবে আমাদের কাছে ওই প্যাকেজগুলো বিক্রি করার, কিন্তু আমরা আসলে ওটা পারচেস করি না, কারণ ওগুলো আসলে তেমন কোনো প্রয়োজনই নেই আমাদের। প্যাকেজগুলোর মধ্যে হচ্ছে মূলত ফিশ ফিডিং, ফিশ থেরাপি, এছাড়া 3D অ্যানিমেশন সহ অন্যান্য ফ্যাসিলিটি রয়েছে, যেগুলো আপনি চাইলে ভেতরে গিয়েও পারচেস করতে পারবেন। তবে এগুলোর জন্য আলাদা করে পে করতে হয়, কিন্তু প্যাকেজগুলোতে হচ্ছে এগুলো ইনক্লুডেড করা থাকে। তো যাই হোক, আমরা যখন প্রথমে ভিতরে প্রবেশ করি সেখানে অনেক ধরনের মাছই দেখতে পাই। সেখানে বিভিন্ন ধরনের মাছই রয়েছে, বিশেষ করে সামুদ্রিক মাছ এবং মিষ্টি পানির মাছ, এছাড়া কাঁকড়া সহ বিভিন্ন ধরনের চিংড়ি মাছ সহ, এছাড়া কচ্ছপ, অন্যান্য অনেক ধরনের প্রজাতির বিভিন্ন প্রাণী রয়েছে। ফিশল নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দিব, কারণ এই ভিডিওতে যদি আমি সবগুলো বিষয় ইনক্লুড করি সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা আরো লং হয়ে যাবে। তো ফিশল নিয়ে হচ্ছে আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দিব পরবর্তীতে, আপনারা চাইলে আমার চ্যানেলে বা ফেসবুকে দেখতে পারবেন। তো সেখানে আমরা ঘোরাঘুরি করতে করতে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাই। সব থেকে আমার কাছে ভালো লেগেছে হাঙর এবং কচ্ছপের ক্ষেত্রে, কারণ এগুলোর সাইজ অনেকটাই বড়। আমরা মাছ দেখার পর হচ্ছে ওখানে একটা 3D অ্যানিমেশন দেখার সুযোগ ছিল, তো ওখানে হচ্ছে 50 টাকা করে মূলত টিকিট রাখা হয়। আমরা 100 টাকা দিয়ে হচ্ছে ওখানে পরবর্তীতে 3Dটা দেখি। 3Dটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই, একদমই কার্টুন এবং গেমিং টাইপের মনে হচ্ছে। তো যাই হোক, সেখানে ঘোরাঘুরি শেষ করে হচ্ছে পুনরায় আমরা সুগন্ধা বিচের দিকে রওনা হই। সেখান থেকে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করি। তো লাঞ্চ শেষ করে আমরা পুনরায় আবার কলাতলি বিচের দিকে চলে যাই। সেখানে বিকেল পর্যন্ত সময় কাটিয়ে আমরা আবার পুনরায় চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হই সৌদিয়া পরিবহনের নন এসি গাড়িতে, কারণ ওনাদের তখন ওই সময় আসলে কোনো এসি গাড়ি ছিল না। তো আল্লাহর রহমতে সুন্দরভাবে আমাদের সফরটা এবারের মতো শেষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।